আজ আমরা পেশ করছি জিনাতের কাহিনীর শেষ ভাগ, যাকে বারাসাত ওয়েস্ট বেঙ্গল থেকে ফুসলিয়ে মুম্বাইতে আনা হয়েছিল ফ্লেশ ট্রেডে সামিল করার জন্য। কে বলছেন? হ্যালো, আরে তারপর তো বল। আপনি কে বলছেন? আরে হিরো, তুই তো আমাকে ফোন করেছিস। তুই কে বলছিস বল তো? যদি ক্রেডিট কার্ড বিক্রি করিস তো এখনই ফোন রাখ। আমি বারাসাত থেকে বলছি, সেলিম। আর আমি মিস ইন্ডিয়া বলছি। ঘন্টায় 1,500, শুধু ওপরে নেট প্র্যাকটিস। 3,000-এ 1 ওভারের খেলা, আর 5,000-এ পুরো 2020 ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, যা বলবি তুই বল। তোর কি লাগবে? সরি, মনে হয় আমি ভুল নম্বরে ফোন করেছি। নাম্বার ভুল নয়, তোর কপাল খারাপ। কি হলো? আমাদের জিনাতের খবর কি? এখন অন্য কেউ একজন ফোন তুললো। কিন্তু বাবা, আমাদের জিনাত আছে কোথায়? জানি না আব্বু, কিন্তু খুবই অদ্ভুত মনে হলো। মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে আব্বু। সেলিম, তুই যা বলছিস সেটা থেকে এটা পরিষ্কার যে ও একটা বেশ্যা ছিল। হ্যাঁ ভাইজান, আমাদের জিনাত ভীষণ সমস্যায় রয়েছে। ওই লোকগুলো ওর সাথে সবকিছু করতে পারে। আব্বু, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। এছাড়া কোনো উপায়ও নেই রে। চল যাওয়া যাক। চলো। এই দিন দেখার আগে আল্লাহ ভি আমাকে উঠিয়ে নিলেন না কেন? আমার নিজের মেয়ে এত নোংরা জায়গা। আমি এতে জিনাতের কোনো ভুল নেই, ওকে ফাঁসানো হচ্ছে। এবার তো পুলিশে খোঁজ লাগাবে যে ফোনটা কোথা থেকে এসেছিল, আর তারপরে ওখানে সোজা গিয়ে আমাদের জিনাতকে নিয়ে আসা হবে। চলুন। অবিনাশ, হ্যাঁ, আসুন বাবু। আসুন বাবু। দু ঘন্টা আছে বাবু, একদম নতুন মাল। রিভেনটা আস্তে খুলবেন বাবু, উপহারটা তো আপনারই। এই জিনাত, তোর বউনি হচ্ছে। এই বাবুর চেহারা তুই কখনোই ভুলবি না। মন দিয়ে খুশ করবি, মন দিয়ে দিতে পারে তোকে। আসছি বাবু। আমার অনুমান আফজল জিনাতকে ফাঁসিয়ে কোথাও নিয়ে গেছে আর ওকে দেহ ব্যবসায় নামিয়েছে। স্যার, এই যে নাম্বারটা 4445556699, এটা মুম্বাইয়ের নাম্বার। মুম্বাই? হ্যাঁ, কল মুম্বরা থেকে এসেছে। মুম্বরা থানা ডিস্ট্রিক্টের মধ্যে, মুম্বাইয়ের কাছে। সেলিম সুলেমান মাজিদ মিয়া, আপনাদের মনে হচ্ছে পুলিশও এর সাথে জড়িত, তাই তো? না স্যার, এমন কোনো ব্যাপার না। সাহেব ভুল বুঝবেন না, কিন্তু দেহ ব্যবসা সবার সামনে হচ্ছে, আর পুলিশ আর আইন সেখান থেকে মুখ ঘুরিয়ে রেখেছে, যেটাকে তারা আটকাতে পারে। সাহেব, স্যার, হতে পারে আমরা ছোট গ্রাম থেকে এসেছি, তবে একটু পড়াশোনা করেছি, দুনিয়াদারিটা বুঝি। সত্যি বলতে গেলে স্যার, আপনার ওপর অনেক ভরসা ছিল আমাদের। এক্ষেত্রে আমার রেগে যাবার কথা ছিল, কিন্তু আমি রাখছি না। কেন বলো তো? কারণ তালি এক হাতে বাজে না। আমরা জানি আমাদের সিস্টেমে, আমাদের ফোর্সে এমন অনেক মানুষ আছে যারা এটাকে বন্ধ করার বদলে এটাকে আরো বেশি প্ররোচনা দিচ্ছে, আর সেখান থেকে মুনাফা লুটছে। সেই কারণে আপনাদের বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। স্যার, আমাদের সাহায্য করুন, আমরা আমাদের বোনকে বাড়ি আনতে চাই, তাও অক্ষত অবস্থায়। আপনাদের মুম্বাই যেতে হবে, আমি ওখানকার থানায় ইনফর্ম করে দিচ্ছি। কিন্তু ওরা আমাদের সাহায্য কেন করবে? মুম্বাইয়ে আমার চেনা এক পুলিশ অফিসার আছেন, যেখান থেকে ফোন এসেছিল উনি সেখানেই পোস্টেড। উনি নিশ্চয়ই আপনাদের সাহায্য করবেন। আপনি যে কোনো পরিচিত খবরের কাগজ দেখুন, তার ভিতরের পাতায় ক্লাসিফাইড সেকশনে এসকর্ট সার্ভিস, ম্যাসাজ পার্লার আর ফ্রেন্ডশিপ পার্টির বিজ্ঞাপন আপনার চোখে পড়বে। দালালেরা এই বিজ্ঞাপনের মাধ্যমে যেসব মেয়েদের নিয়ে ব্যবসা করে, এটার সম্পূর্ণ সম্ভাবনা আছে যে হয়তো সেই সব মেয়েদের এই ব্যবসায় জবরদস্তি নামানো হয়েছে। বেঁচে থাকার তাগিদে, সমাজে পুনর্বাসনের অভাবে প্রায়শই লজ্জায় বশীভূত হয়ে অনেক মেয়েই এই ব্যবসার সাথে হয়তো নিজেকে মানিয়ে নেয়, নিজের মন্দ ভাগ্যের সামনে পরাজয় স্বীকার করে নেয়। আর এগুলি সেই প্রতিষ্ঠিত নিউজপেপার যার প্রথম পাতায় হিউম্যান ট্রাফিকিং নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়, শিশুকন্যার সমস্যা নিয়ে আওয়াজ তোলা হয়। এটা কি ধরনের হিপোক্রেসি? এইসব সংবাদপত্রের প্রকাশক, উদ্যোগপতি আর বুদ্ধিজীবী, নৈতিকতার সেপাইরা নিজেদের সংবাদপত্রে এই ধরনের বিজ্ঞাপন প্রকাশের সম্মতি দিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফ্লেশ ট্রেডকে উস্কে দিচ্ছেন না?
পুলিশ আর আইনি ব্যবস্থা হিউম্যান ট্রাফিকিং এর এই বিষয়ে কি সত্যি অজ্ঞাত? সমীক্ষা করে দেখা গেছে যে অর্গানাইজড ক্রাইমে ড্রাগের পরে মহিলা আর বাচ্চাদের বিক্রির ব্যবসা সবচেয়ে বড়, ছড়িয়ে আছে আর অস্বাভাবিকভাবে অর্গানাইজড। এই ভয়ঙ্কর অপরাধের চোরাবালি থেকে 16 বছরের নিষ্পাপ জিনাত কিভাবে বেরোবে? ওর বড়দা সেলিম কি ওর কাছে পৌঁছতে পারবে? সময় মতো পৌঁছবে? আমাকে ছেড়ে দাও, এই মালটা কি নখরা করছে? আমাকে ছেড়ে এরকম ভাবে কেউ চিৎকার করে? ছি! নাজনীন, মন ভরে গেছে বাবু? স্যার আমার পয়সা ফেরত চাই। এ সালি, তোমরা এসব মেয়ে কোথা থেকে ধরে আনো? আরে কি হয়েছে বাবু? কি হলো? একটা কিস করতে দেয়নি আমাকে। আপনিও না বাবু, আপনি তো জানেনই আমাদের ধান্দায় কি স্যালাও না। বাকি যা করার করুন না গিয়ে। একবার হাত কি দিয়েছি, এই দেখো আমার জামাটা ছিঁড়ে দিয়েছে। মেন্টাল কেস আছে, মেন্টাল কেস। আমার পুরো মুডটা খারাপ করে দিল। আমি জানি না, আমার পয়সা ফেরত চাই এক্ষুনি, তাড়াতাড়ি দাও। বাবু, বন্দুক থেকে বেরোনো গুলি আর কাস্টমারের পকেট থেকে বেরোনো টাকা কখনো ফেরত পাওয়া যায় না। ঠিক আছে, আমি তোমাদের পয়সা ফেরত নেবো না, কিন্তু তোমাদের আমি দেখে নেবো, এমন দেখবো না। দাঁড়ান বাবু, এই নিন আপনার টাকা। আমরা কোনো ফালতু ঝামেলায় জড়াতে চাই না। হ্যাঁ? সালি 2 পয়সার মেয়ে ছেলে, নিজে তো ধান্দা করবে না আর আমাদের পেটে লাথি মারবে। হ্যাঁ নাচ বল। আর ওই ঘাটকোপারে পার্টি আছে না জিনাতের সঙ্গে, ওকে বিয়ার টিয়ার খাওয়া। বীরেন, ও তো রেগে মেগে এখান থেকে চলে গেছে। কি বলছিস? কোথা থেকে নিয়ে এসেছিস সেই নমুনাটাকে? হ্যাঁ, এ আমাদের ধান্দা বন্ধ করে দেবে, বুঝলি? তুই এখনই এখান থেকে এসে মেয়েটাকে বার কর, তা না হলে আমি ওকে বার করব আর সাথে তোকেও। আমার নিজের কাস্টমারই যথেষ্ট, বুঝলি? দেখ তুই বেশি বকবক করিস না, দেখছি আমি। আব্বু তুমি চিন্তা করো না, আমি আর সুলেমান ভাই তো আছি, আমরা সব সামলে নেব। এবার জিনাতকে না নিয়ে ফিরবো না চাচা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বাবা। আল্লাহ হাফিজ আব্বু। আল্লাহ হাফিজ চাচা। আমাদের ওই নম্বরে আবার কল করা উচিত, তাই না? না না, সেটাতে ওরা সন্দেহ করবে। আগে সোজা গিয়ে ওই ক্রাইম ব্রাঞ্চ অফিসারের সাথে দেখা করি, উনি যা বলবেন সেরকমই করব। সুলেমান ভাই, আমার ভয় করছে। জিনাতকে পাবো তো? সেলিম, খুঁজলে আল্লাহকেও পাওয়া যায়, আর আমাদের জিনাতকে আল্লাহ নিজে আমাদের সামনে নিয়ে আসবেন। তুই চিন্তা করিস না, হ্যাঁ চিন্তা করিস না। এসো আফজাল, এখন এসছো মহারানীকে নিতে? আমি বাড়ি যেতে চাই। এই আফজাল, দেখ তোর ওর টেস্ট ড্রাইভ করা উচিত ছিল। পার্মানেন্ট রিভার্স গিয়ার আছে ওর। চল তোকে তোর বাড়ি পৌঁছে দিই। চল চল। না না, আমি আগে আবু আর ভাইজানের সাথে কথা বলবো। আমার ফোন দাও। ফোন চাই তোর? ফোন চাই? চুপচাপ চল, না হলে পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো। চল চল চল। না যাবি না? যাবি না তো? ওই ওই, মোহাম্মদ আলীর ভাইপো বক্সিং অন্য কোথাও গিয়ে কর। এমনিতেই আমি আমার বিল্ডিং এ ফেমাস, ফালতু ঝামেলায় পড়তে চাই না আমি। ওকে এখনই এখান থেকে পার্সেল কর। বীরেন, কাদেরকে বল ট্যাক্সি নিয়ে আসতে। হ্যাঁ কাদের? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে।
দাদা এগিয়ে একটু জিজ্ঞেস করে নেবেন। আইস ফ্যাক্টরির পিছনে যাব, ক্রাইম ব্রাঞ্চ, ইউনিট সি। বারাসাত থেকে পিআই দাস বলে দিয়েছিলেন আমাকে তোমাদের কেসের ব্যাপারটা। তোমরা দুজনে খুব বুদ্ধিমানের কাজ করেছো ওই নাম্বারে দ্বিতীয়বার ফোন না করে, নাহলে গ্যারান্টি মেয়েটা সন্দেহ করতো, তাতে গোলমাল হতে পারতো। সাহেব এই ওই নাম্বারটা। গুড, আমরা একটা প্ল্যান বানাবো। তোমাদের দুজনকে ক্লিয়ার করে দিয়ে এটা একটা নারী পাচার চক্র, আর এই লোকগুলো জানোয়ার। ওরা বিপদ বুঝলে যা খুশি করতে পারে, যা খুশি। স্যার ভুলভাল কিছু হওয়ার আগেই আমি আমার বোনকে বাড়ি নিয়ে যেতে চাই। আমাদের টিম ফুল কোঅপারেট করবে। আচ্ছা এটা বলো যে তোমাদের দুজনের মধ্যে ভালো অভিনেতা কে? জিনাতের কাছে পৌঁছানোর একমাত্র সূত্র ছিল নাজনিমের সেল নাম্বার। এখন প্রয়োজন ছিল যে খুব চালাকির সঙ্গে এই নাম্বার ব্যবহার করা হোক, যাতে কোনো রকম বিপদ ছাড়াই জিনাতের কাছে পৌঁছানো যায়। থানে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অফিসার একটা প্ল্যান বানান, আর এই প্ল্যানে জিনাতের ভাই সেলিম আর খুড়তুতো ভাই সুলেমানকেও সামিল করা হয়। এখন জিনাতকে বাঁচানো খুবই জরুরি হয়ে পড়েছে। নাচ চল না, আজ ফিল্ম দেখে আসি। কেন, তোর কি আজ কোনো ডিউটি নেই? না রে, আজ কোনো ফোন আসেনি, তার উপর বীরেনও কোনো সেটিং করতে পারেনি। হ্যালো, মাল চাই, পাওয়া যাবে? কিরকম মাল চাই? টাইম পাস। কতক্ষণের জন্য? কতক্ষণের জন্য পাওয়া যাবে? 2 ঘন্টার জন্য 4000। হ্যাঁ চলবে। জায়গাও চাই। আরো 2000, টোটাল 6000। 5 করে দিন। 5.5। হ্যাঁ ঠিক আছে। কোথায় আসবো? মুমরা মার্কেটে, ড্রিম গার্ল লজ। এত দূর? তোর বাড়িতে আসি? তোর বউয়ের খারাপ লাগবে না তো? বাড়িতে আসার জন্য আলাদা চার্জ। বল কোথায় বসবি? না না, আমি আসছি মুমরায়। 11টার সময় দেখা কর। তুমি ড্রিম গার্ল লজে যাবে। এক্স্যাক্ট লোকেশন বার করো। ইয়েস স্যার। তোমরা দুজন ওর সাথে থাকবে। স্যার, সেলিম, সুলেমান, এই লেডি কনস্টেবল তোমাদের সাথে থাকবেন। স্যার ওই মেয়েটা ওখানে এসে গেলে আমি কি করবো তখন? তখনই আমরা আমাদের প্রথম চালটা চালবো। ভয় পেও না, সবকিছুই কন্ট্রোলে থাকবে। হ্যাঁ হেরো, রুম নাম্বার 4। কেউ যদি আটকায় তো বলবি নাজনিম ম্যাডামের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। ঠিক আছে। রুম নাম্বার 4-এ নাজনিমের সাথে দেখা করব। ডেকেছে আমাকে। বাঁদিকে 3 নম্বর দরজা। চল ভেতরে আয়। তুই আমায় ফোনে বলেছিলিস নাকি যে তোর এই বয়সের মেয়ে লাগবে? তো আপনিও তো বলেননি আমাকে আপনার বয়স। আমি কেন বলবো? আমি তোকে ফোন করেছিলাম। দেখ শালা, আমার টাইম নষ্ট হয়েছে, আমার পুরো টাকা চাই, বুঝেছিস? হ্যাঁ আমারও তো অল্প বয়সের মেয়ে চাই, মহিলা নয়। তোর কি চাই না চাই আমার তাতে কিছু যায় আসে না, বুঝেছিস? আমি ভালো সিনেমা দেখার প্ল্যান করেছিলাম। ছাড় এসব। দেখ, ভালোভাবে বোঝাপড়া করে নে। আমার আধা রেট চাই আমার, আর রুমের পুরো টোটাল হবে 4000। চল তাড়াতাড়ি বার কর। আর আমাকে কিছু দেবে না? কোন অল্প বয়সী মেয়েকে দাও না? আরে নেই আমার কাছে, তোর যোগ্যতাই নেই একটা কচিমালের। ছিচকে চোর তুই। অল্প বয়সী মেয়ের জন্য যত চাইবে দেব। ঠিক আছে, চল দেখছি, যদি কিছু পাই তো তোর কপাল ভালো। আজকে হবে না? রেডিমেড পাওয়া যায় না, আলাদা করে ডাকতে হয়। দেখো না, এখানে এসেছি, অনেক দূর থেকে এসেছি। তো আমি কি করব? বলছি না কালকে পাবি। একটা ছিল হাতে, কিন্তু তার হিসাবই আলাদা। তুই আবার ধাক্কা খাবি। কাল ফোন কর, বলছি। যদি কিছু হয় তো তোর গুড লাক। চল এখন যা এখান থেকে। ঠিক আছে, আমি কালকে ফোন করব। তবে আমিও তোকে চাঁদে ঘুরিয়ে আনতে পারতাম, কিন্তু তোর কপাল খারাপ। আমি সবার কপালে জুটি না।
ছিল সে। সেলিম মিস কল দিল এক্ষুনি। নাজনীর নাম আমননগরের শ্রীনাম সোসাইটিতে থাকে। স্যার ওর একজন সঙ্গীও আছে শবনম, দুজন মিলে একসাথে ব্যবসা করে আর অন্য মেয়েদের দালালিও করে। স্যার এই সময় জিনাত ওর ফ্ল্যাটে নেই। অন্য কোথাও রাখা হয়েছে হবে। আফজালের কোনো খবর বা অন্য কোনো লোকের? স্যার আমরা এরকম কোনো লোককে দেখতে পাইনি, হয়তো ফোনে কথা বলে। সেলিম, তুমি ওকে কাল আবার ফোন করবে আর একটা কম বয়সী মেয়ে চাইবে। কিন্তু সাহেব ও কি মানবে? সন্দেহ হবে না? সন্দেহ হবার কোনো কারণই নেই, বরং এটা তো বলা যায় ওর ব্যবসা। আমাদের খুব সাবধান থাকতে হবে। আরে জিনা তো ওখানে নেই, তো কোথায় আছে? কাল কিছু না কিছু একটা ভালোই হবে আব্বু। আমাদের জিনাতকে আমরা অবশ্যই পাবো। ইনশাআল্লাহ বাবা। আচ্ছা আব্বু, এখন রাখলাম। আমার সিনা কোথায়? কেমন আছে জিনা? তুই কোথায়? কোথায় তুই? নাজ, এই দেখ না তোর ফোন এসছে। হ্যাঁ আসছি। হ্যালো, নাজনিম, আমি অজয়। অজয় দেবগন? অজয় প্লাস্টিকওয়ালা না অজয় 2.5 ইঞ্চি? কোন অজয় জানেমান? অজয়, ওই কালকে তোমার সঙ্গে দেখা করলাম না ড্রিম গার্ল লজে। ও অজয়, কোচির খদ্দের। কেন রে পাগল, সকাল সকাল চার্জে আছিস নাকি? ওই তুমি বলেছিলে আমাকে আজকে ফোন করতে, একটা অল্প বয়সী মেয়ের অ্যারেঞ্জ করবে বলেছিলে। হ্যাঁ দেখছি, পরে জানাচ্ছি। না না, আজকে তো আমার চাই। ঠিক আছে, 11টার সময় ফোন কর, বলছি কি আছে না আছে। হ্যাঁ ঠিক আছে, 11টার সময় ফোন করতে বললো। স্ক্রু ঢিলা আছে মনে হচ্ছে, বাচ্চাদের মতন জেদ করছে। কেন? কোচির জন্য। তো বীরেনকে বল না, ও নিশ্চয়ই কোনো বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়া জিজ্ঞেস করছি। এক হারামির ফোন এসেছিল, কম বয়সী মেয়ের জন্য 10,000 টাকা দিতে রাজি আছে। ঠিক আছে, নিয়ে যা। সেলিম আর সুলেমান মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের প্ল্যানে তাদের সঙ্গ দিচ্ছিল, যার একটাই উদ্দেশ্য ছিল জিনাতকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা। সেলিম কাস্টমার সেজে নাজনিমের কাছে যুবতী মেয়ের ডিম্যান্ড করছিল, আর এই নাজনিম সেই মেয়েই ছিল যার ফোন থেকে জিনাত লুকিয়ে সেলিমের সঙ্গে কথা বলেছিল। ক্রাইম ব্রাঞ্চ আর সেলিম সম্পূর্ণ আশা নিয়ে বসেছিল যে নাজনিম যেই মেয়েটিকে সঙ্গে নিয়ে আসবে সে জিনাতি হবে। নাজনিম, অজয়, আমি পৌঁছে গেছি। তুমি কোথায়? ডোম্বিভালি হাইওয়ের পাশে হোটেল ওয়েলকাম, এইখানেই চলে আয়। ঠিক আছে। হ্যাঁ সেলিম বলো। হ্যাঁ, হাইওয়েতে ডেকেছে কোনো ওয়েলকাম নামের হোটেলে। ফেমাস আছে, আমি উঠিয়ে নিচ্ছি ওকে ওখান থেকে। ঠিক আছে।
কি চাও তোমরা? চল চল, কি কাজ আছে আমাদের সাথে? চল, আরে ছাড়ো, চল না, চল। স্যার এটা আমার বোন জিনাত নয়। তোমার নাম কি? আমার নাম মেহেরুনিসা। জিনাত নামের কোনো মেয়েকে চেনো? আগে না। কেন থোবড়াটা নষ্ট করছো? বলছি তো। দেখ নাজনিম, ফালতু যদি কোনো গল্প বলিস বা গুল মারতে চাস তোকে এবার গুলি করে দেবো, আর মোমরার কোনো আস্থা করে গিয়ে বডি ফেলে দেবো। কি সাহেব, কেন এত গরম দেখাচ্ছ? একটা ভালো এসি রুম বুক করো না 2-3 দিনের জন্য। জিনাত কোথায়? কে জিনাত সাহেব? যতক্ষণ না ও মুখ খুলবে ততক্ষণ জল পর্যন্ত দেবে না। স্যার, স্যার এই প্ল্যানটা তো কাজে দিল না। ধৈর্য ধরো, ঠিক কাজ করবে। নাজনিম ঠিকই মুখ খুলবে আর আমাদের জিনাত অব্দি পৌঁছাবে। ভয় লাগে স্যার, ওরা কি করেছে আমার বোনের সাথে। আমি সত্যি বলছি ম্যাডাম, আমি কিছু জানি না। ওই জিনাত কোথায় আছে আর কি করা হয়েছে ওর সাথে। ওই আফজাল নামের ছেলেটা ওকে এখানে নিয়ে এসেছিল কলকাতা থেকে, আর ওই আফজাল বীরেনের বন্ধু। এই বীরেন কে? দালাল। কোথায় পাবো ওকে? জানি না। ড্রিম গার্ল লজ, ওখানের ম্যানেজার বীরেনের জানাশোনা। বীরেন? না তো, আমি কোনো বীরেনকে চিনি না। এবার বল, তুই চিনিস না কোনো বীরেনকে? দাঁড়ান সাহেব, দাঁড়ান। আজ 11টার সময় বীরেন একটা কাস্টমার নিয়ে এখানে আসবে বলেছে। জিনাত কোথায়? কোন জিনাত স্যার? আমার কাছে কোনো জিনাত নেই স্যার। আর কাউকে চাই তো বলুন না স্যার। মনে পড়লো কিছু? জিনাত 16 বছরের মেয়ে। স্যার সত্যি স্যার, আমার কাছে জিনাত নামের কোনো মেয়ে নেই স্যার। ওই জিনাতকে তো স্যার আফজাল নিয়ে পালিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না স্যার, সত্যি বলছি আমি জানি না স্যার। স্যার এই বীরেন তো খুব তেঁদর, মুখ খুলছেই না। স্যার নাজনিম বলল জিনাতকে খুব মেরেছিল, ও কোঅপারেট করছিল না, কাস্টমারদের সাথে যেতে চাইছিল না। তারপর আফজাল ওকে নিয়ে যায়, কিন্তু তার আগে ওকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। জিনাত যদি কাস্টমারের কাছে না যেতে চাইতো তাহলে ওকে হয়তো মেরে ধরে পাঠানো হয়েছিল, অথবা হয়তো সুলেমান ভাই, ইন্সপেক্টর বাবু বলছিলেন যে বীরেন কিছু বলছেই না। সুলেমান ভাই, এমন কিছু হয়নি তো যে? না সেলিম, এই ভাবনাটা ছেড়ে দে। প্রথমে আমার মাথাতেও এসেছিল এটা, কিন্তু এ ব্যাপারে ভাববিও না।
কি বললো সেলিম? কিছু খবর পাওয়া গেল আমাদের জিনাতের? কিছু তো বলো। কি বলবো জিনাতের মা, কোনো খবরই আসেনি মুম্বাই থেকে, না খারাপ না ভালো। বীরেন একজন ধূর্ত অপরাধী ছিল। সেই ব্যবসার সমস্ত খুঁটিনাটি জানত। যখন এমন মনে করা হচ্ছিল যে বীরেন কিছুই বলবে না, তখন সে হার মেনে নেয় আর পুলিশকে আফজালের ঠিকানা বলে দেয়। এখন দেখার বিষয় এটাই ছিল যে জিনাত কি আফজালের সঙ্গেই আছে? যদি থাকে তাহলে কি অবস্থায় আছে? বীরেন, তোকে একটা সত্যি কথা বলি, তুই যদি মুখ না খুলিস তাহলে গুলি করতে বাধ্য হব। স্যার সত্যি স্যার, আমি জানি না স্যার, কিন্তু আফজালের ঠিকানা জানি স্যার। বল ঠিকানা বল। কাকে চাই? জিনাতকে চাই। সুনিতা, তুমি পুরো ঘরটা তল্লাশি নাও। ইয়েস স্যার। না ম্যাম, এর মধ্যে কেউ আমার বোন নয়। ওই থাম, ওই দাঁড়া দাঁড়া, গুলি করে দেবো। দাঁড়া দাঁড়া বলছি। দাঁড়া না তো গুলি করে দেবো। দাঁড়া বলছি। দেখো, আরেকটা মেয়ে ছিল, নাম জিনাত, তোমাদের থেকে 2-3 বছরের বড়। তোমরা দেখেছো ওকে? দাঁড়া বলছি। দাঁড়া বলছি। আরে আমি কিছু করিনি স্যার, স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি। আফজাল, দেখ যদি জিনাতকে না পাওয়া যায় তো লাশ আমি চিল শকুনকে দিয়ে খাওয়াবো। নিয়ে যাও ওকে। জিনাত, 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 চোখ খোল। দেখ তোর দাদা এসেছে তোকে নিতে, আর সুলেমান ভাই যেন এসেছে। জিনাত, জিনাত, আমি তোর দাদা, তুই চোখ খোল একবার, চোখ খোল। জিনাত, জিনাত। এখন ঠিক আছে, কিন্তু ঘা শুকোতে সময় লাগবে। নিষ্ঠুরভাবে মারা হয়েছে ওকে। ম্যাম ব্যাস শুধু মেরেইছে তো? আর হ্যাঁ হয়েছে। প্রাথমিক রিপোর্ট এসে গেছে, ডিটেল রিপোর্ট পেতে একটু সময় লাগবে। এক্সকিউজ মি। আমি খুবই দুঃখিত সেলিম, আমি তোমার বোনকে সময় মতো বাঁচাতে। স্যার আমি আফজালের সঙ্গে দেখা করতে চাই। সরি, সেটা আমি অ্যালাউ করতে পারি না। আমি তোমার রাগের কারণটা বুঝতে পারছি, কিন্তু আইন তোমার হাতে দিতে পারি না। আফজাল জিনাতের নাম্বার কোথা থেকে পেল স্যার? ও জিনাতা স্কুলের বাইরেই ঘুরে বেড়াতো, অনেকদিন ধরেই প্ল্যান করছিল। বারাসাত পুলিশ ওকে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে, কারণ এটা ওদেরই কেস। সাহেব, এই আফজাল অনেক বাচ্চাদের সঙ্গে এরকম করেছে, যেটা ও আমাদের বোন জিনাতের সঙ্গে করেছে। আইন এখন ওর সঙ্গে কি করবে? ও বেল পেয়ে যাবে, তারপরে তো ও আনন্দে মজায় ঘুরে বেড়াবে।
সাহেব, এরকম লোকের ফাঁসি কেন হয় না? সুলেমান, আমি একজন পুলিশ অফিসার, শুধু এটাই বলতে পারি যে এই কেসের নিষ্পত্তি আদালতই করতে পারে। আমার মতে তোমরা দুজনেই এবার জিনাতকে নিয়ে বাড়ি ফিরে যাও, আর ওকে এই আতঙ্ক থেকে বেরিয়ে আসার জন্য যেভাবে হয় ওকে সাহায্য করো। জিনাত মা, দাদা সেলিমের সাথে খেতে কেন যাচ্ছিস না? মনটা তোর ভালো লাগতো। না আব্বু, আমি এখানেই ঠিক আছি, আমি যাব না। জিনাত, মুশকিল হবে, খুব মুশকিল হবে এগুলো ভুলতে, কিন্তু অসম্ভব নয় সোনা। আগামী সপ্তাহে তোর স্কুল শুরু হবে, যা প্রস্তুতি নে, তোর বন্ধুদের সাথে দেখা কর, দেখবি ধীরে ধীরে সব কিছু আগের মতো হয়ে যাবে। আব্বু, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। এই হলো জিনাতের মেডিকেল রিপোর্ট। কি লিখেছে বল, কি হলো? ভাইজান, এটা কি? এ জিনাত, জিনাত কাঁদে না। জিনাত, জিনাত চুপ কর। জিনাত, কি হলো? কেউ কিছু বলছে না কেন? কি হয়েছে বল না। সেলিম, কি হয়েছে বল না। না, আমি কিচ্ছু হয়নি। বল না সোনা, কি হয়েছে? তুই এদিকে চলে, এদিকে বস। কি হয়েছে? আয় চলে। আরে জিনাত, তুই চিন্তা করিস না, দেখ যা হয়েছে আমরা সবাই মিলে ব্যাপারটাকে সামলাবো। কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে। কেউ কিছু বলছে না কেন? সেলিম, কি হয়েছে বল না। জিনাত পরিবারের লোকেদের কাছে বলে যে আফজাল ওকে ধর্ষণ করেছিল, কিন্তু বীরেন আর আফজালের অনেক চেষ্টার পরেও ও কখনো কোনো কাস্টমারের সঙ্গে যায়নি। এখন সবাই চেষ্টা করছে যাতে জিনাত অনেক বেশি ভালোবাসা পায়। তারা জানে যে জিনাতের সঙ্গে ভীষণ অন্যায় আর প্রতারণা হয়েছে। আফজাল আর বীরেনকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতায় নিয়ে যায়, কিন্তু খবর আসে যে দুজনই রাস্তায় পুলিশকে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছে। বারাসাত পুলিশের বক্তব্য যে দুজনকে আবারও গ্রেফতার করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই দুজনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে কত সময় লাগবে, আর এদের শাস্তি কবে হবে আর কতটা হবে। ওদের শাস্তি হওয়া ভীষণ দরকার, কারণ আমাদের দেশে হিউম্যান ট্রাফিকিং এর কেসে কনভিকশন আর সেন্টেন্সিং এর নমুনা খুবই হতাশাজনক। হিউম্যান ট্রাফিকিং এর অর্থ হলো মানুষের আত্মা আর তার অধিকারের খুন করা, তাদের শরীরের সওদা করা। কিন্তু এই জঘন্য ব্যবসা ক্ষমতার জোরে সমগ্র দেশে হচ্ছে। প্রস্টিটিউশন, চাইল্ড লেবার, বন্ডেড লেবার, এই সবই একই মুদ্রার এক এক পিঠ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হিউম্যান ট্রাফিকিং এর অপরাধীদের সন্ত্রাসবাদীদের মতো ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হওয়া উচিত। সন্ত্রাসবাদীদের মতো এরাও পুরো দেশের কাছে অপরাধী, মানবতার অপরাধী। প্রত্যেক দিন হাজার হাজার মেয়ে, মহিলা আর বাচ্চাদের বড় শহরে নিয়ে আসা হয় আর ফ্লেশ ট্রেডে নিক্ষেপ করা হয়। আর এই অমানবিক ব্যবসার ভিত্তি হলো সেই সব পুরুষদের বিকৃতি যারা টাকার জোরে শারীরিক সুখ কেনে আর হিউম্যান ট্রাফিকিংকে উৎসাহ দেয়। সংবাদপত্র ও পত্রিকা খুব সহজেই হাত ঝেড়ে ফেলে এটা বলে যে তারা ক্লাসিফাইড বিজ্ঞাপনদাতার উপর নজরদারি করতে পারে না, তাদের উদ্দেশ্যের প্রতি প্রশ্ন করতে পারে না। কিন্তু আসলে এটা একদমই মিথ্যে। এই পাবলিকেশনগুলি এই সমস্ত বিজ্ঞাপনগুলোকে এড়িয়ে যায়। এখন আপনারাই ভাবুন, এতে কি ফ্লেশ ট্রেড উৎসাহ পায় না?
মাঝে মধ্যে আমরা টিভি নিউজে দেখি এমন কিছু রেড যেখানে মহিলা আর বাচ্চাদের উদ্ধার করা হয়েছে, কিন্তু কমন সেন্সের ব্যাপার হলো যে পুলিশ, প্রশাসন আর জনতা সবাই যদি চায় যে হিউম্যান ট্রাফিকিং বন্ধ হোক, তাহলে এই আকস্মিক রেড দিয়ে কাজ হবে না। আমাদের আরও বেশি শক্ত পদক্ষেপ নিতে হবে। ক্রাইম পেট্রোল দস্তকের পরের পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ।